প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আমাদের সেনাবাহিনীও কি দেশটাকে বাঁচাতে পারলো না? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব। প্রসঙ্গটি তুলবার নানাবিধ কারণ উদ্ভব হচ্ছে, যার দরুন আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনাদের জন্ম এই দেশে, আমারও জন্ম এই দেশে। আপনারা যা ভালো মনে করেন, আমি ভালো মনে করছি যে আপনারা এই কাজটি করছেন না, এই জন্য আমি কথা বলছি। আপনারা যদি মনে করেন দেশের অখণ্ডতা বজায় রাখবেন না, সেটি আপনাদের ব্যাপার। আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আজকে এই মুহূর্তে প্রসঙ্গটি নিয়ে যখন কথা বলতে চাইছি, তখন আমার তারাপদ রায়ের বিখ্যাত কবিতা আমাদের সর্বনাশ হয়ে গেছে লাইনগুলো খুব বেশি মনে পড়ছে। তারাপদ রায় লিখেছেন, আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম, যার উদ্দেশ্যে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম, গতকাল বলাইবাবু বললেন ওটি বানর লাঠি গাছ। অ্যালসেসিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকে আমরা 3 মাস বাকলস পরিয়ে মাংস খাওয়ালাম, ক্রমশ তার খেকি ভাব প্রকট হয়ে উঠছে। আমরা টের পাইনি। আমাদের ঝর্ণা কলম কবে ডট পেন হয়ে গেছে, আমাদের বড়বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন, আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন, আমরা বুঝতে পারিনি। আমাদের সর্বনাশ হয়ে গেছে। আসলেই আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের পূর্বসূরীরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে মানচিত্রটা দিয়ে গেছেন, আমরা সেই মানচিত্রটা অক্ষত রাখতে পারবো কিনা আজকে নানা প্রশ্ন উকি মারছে। যার কারণেই আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তারাপদ রায়ের কবিতার লাইন উচ্চারণ করতে হচ্ছে যে আমাদের সর্বনাশ হয়ে গেছে। আপনারা জানেন যে মিয়ানমারের রাখাইন রাজ্যে আমাদের বাংলাদেশের উপর দিয়ে একটি মানবিক করিডোরের আলাপ হচ্ছে বেশ কয়েকদিন যাবত। প্রথমে গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সংবাদ মাধ্যমে বললেন যে আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য একটি মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তারপরে মঙ্গলবারেও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং সম্প্রতি যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে সেই খলিলুর রহমানও এক বিদেশি সংবাদ মাধ্যমকে এমনটাই বলেছিলেন। অর্থাৎ করিডোর দেওয়া হয়ে গেছে, হয়তো সিগনেচারও হয়ে গেছে। গত রমজান মাসে জাতিসংঘ মহাসচিব এলেন, তখনই কি সিগনেচার হয়ে গেছে? হয়তো বা তাই। কিন্তু ঠিক পরক্ষণে তারপরে 2 দিন আগে আবার সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে না, এমনটা কোথাও আলাপ হয়নি। আজকাল এসব দেখে শুনে বড্ড দুঃখ লাগে। আজকাল আমাদের গণমাধ্যমের প্রতিও দুঃখ হয়। গণমাধ্যম অনেক কিছু প্রকাশ করছে না, প্রকাশ করতে পারছে না। কখনো কখনো ইচ্ছায়, কখনো কখনো অনিচ্ছায় গণমাধ্যমের ভাবসাব দেখে মনে হচ্ছে যেন গণমাধ্যমও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়ে গেছে। যে কোনো অসঙ্গতি, দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড হবে সেটি আমরা প্রকাশ করব না। এখন তো চুক্তিভিত্তিক নিয়োগের মহা উৎসব চলছে। ধরেন যে বৃদ্ধটা ডায়াপার করে শুয়েছিলেন, তাকেও টেনে এনে সরকারের কোনো না কোনো জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমকেও তেমনটা করা হয়েছে হয়তো, যার কারণে গণমাধ্যম এগুলো প্রকাশ করছে না। আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় গণমাধ্যম যদি কোনো সংবাদ প্রকাশ করে, তখন বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে এগুলো গুজব, গুজব বলে উড়িয়ে দেওয়া হচ্ছে। তেমনি গতকাল ভারতের একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি সংবাদ দিয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের যে কক্সবাজারের রানুতে 10ম পদাতিক ডিভিশন আছে, সেখানে নর্থ ইস্ট নিউজ বলছে যে তাদের হাতে নথিপত্র গেছে যে বাংলাদেশ সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের অফিসার সহ সকল সৈন্যকে
রামু সেনানিবাসের বাইরে পা রাখতে নিষেধ করা হয়েছে, যা গত 28 এপ্রিল একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করা হয়েছে। এর কারণটা নর্থ ইস্ট নিউজ বলছে যে এই যে সাম্প্রতিক সময়ে করিডোর ইস্যুতে রামু সেনানিবাস এই যে অস্ত্র শস্ত্র সহযোগিতায় আরাকান আর্মির কাজ করবে। একই সাথে নর্থ ইস্ট নিউজ এটিও বলছে যে আমাদের চট্টগ্রামে যে 24 পদাতিক ডিভিশন আছে, কিংবা সিলেটে যে 17 পদাতিক ডিভিশন আছে সেনাবাহিনীর, তাদের জন্য তাদেরও নাকি আলাদা আলাদা করে এমন নির্দেশনা জারি করা হয়েছে। কারণ চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশন, সিলেটের 17 পদাতিক ডিভিশন, কিংবা কক্সবাজারের রামুর 10ম পদাতিক ডিভিশন, এই ডিভিশনগুলোর মাধ্যমেই এই যে করিডোর ইস্যুতে যে আলাপটা হচ্ছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মিকে সহযোগিতার এই প্রত্যক্ষভাবে জড়িত থাকবে এই 3টি ডিভিশন কমপক্ষে। এবং এই কার্যক্রমগুলো যাতে বাইরে সিভিল সোসাইটিতে না যায় তথ্যগুলো, এই জন্য সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে আবদ্ধ করে ফেলানো হচ্ছে সেনা সদস্যদেরকে। এই জন্যই তাদের চলাচল গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। আসলে আজকে প্রকাশ হচ্ছে করিডোর ইস্যু। আজকে সরকারের কেউ বলছেন যে করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে, কেউ বলছেন কোন পক্ষের সাথে এখনো আলাপ হয়নি, কিন্তু আসলে ইতিমধ্যে চুক্তিও হয়তো সই হয়ে গেছে, যার দরুন আরাকান আর্মি কিংবা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির বা আরসার তৎপরতা আমাদের পাহাড়ে সমুদ্রে বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে। এই লক্ষ্যটারও খুব জোরালো ভাবে হলো কবে বান্দরবন সীমান্তের 10 কিলোমিটার ভেতরে আরাকান আর্মির একটি সশস্ত্র গোষ্ঠী এসে বৈশাখী উৎসবে অংশগ্রহণ করলেন। তারা সেখানে বিডিআর সদস্যরা দাঁড়িয়েছিলেন, তারা কিছু বললেন না। এবং আপনারা গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছেন যে নাইক্ষ্যংছড়ি সীমান্ত বান্দরবনের বিভিন্ন অঞ্চলে পাহাড়ে আরসার বাহিনী ঘুরে বেড়াচ্ছে। আমি মূলধারার গণমাধ্যমের কণ্ঠ রোধ করব, কিন্তু আজকের যুগ তো নিউ মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়াকে তো কন্ট্রোল করা যাবে না। আমার মূলধারার গণমাধ্যমে এসব ছবি আসছে না, আনা হচ্ছে না, ওই যে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত। কিন্তু সোশ্যাল মিডিয়াকে তো আটকে রাখা যাচ্ছে না। আপনি সোশ্যাল মিডিয়ায় খেয়াল করুন যে এসব এলাকায় আরসা বাহিনী ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ আমার পাহাড়, আমার সমুদ্র কি ইতিমধ্যেই আরসা, আরাকান আর্মি এবং নেপথ্য শক্তি মার্কিন বাহিনীর দখলে চলে গেছে? আমার বাংলাদেশের সেনাবাহিনী কি নীরব ভূমিকা পালন করছে? নীরব ভূমিকা পালন শুধু নয়, রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করছে। আমি আগেই বললাম যে আমার কোনো অভিযোগ নেই। আপনাদেরও জন্ম এই বাংলাদেশে, আমারও জন্ম এই বাংলাদেশে। আমার পূর্বসূরি, আমাদের পূর্বসূরি আমাদেরকে একটা মানচিত্র দিয়ে গেছে। এই মানচিত্রটা যদি না থাকে আমি আমার বুকে ব্যথা পাবো। আপনি ব্যথা পাবেন নাকি পাবেন না, এটি সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আমার কষ্ট হবে। কষ্টের জায়গা থেকে আজকে কথা বলছি। কিন্তু সামরিক বাহিনী সহযোগিতা করছেন একটা দেশের একটা বিদ্রোহী গোষ্ঠীকে। এই যে বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতা করা নিয়েও গত 4 দিন আগে মায়ানমারের জান্তা সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যে আপনারা কেন, আমরা যে বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম যে আপনারা আরাকান আর্মিকে সহযোগিতা করছেন, একটা বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতা করছেন, একটা সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করছেন। তাহলে কি আন্তর্জাতিকভাবে আরাকান আর্মি, তারা তো রাষ্ট্র বহির্ভূত সংগঠন। পররাষ্ট্র উপদেষ্টা কদিন আগে তার ব্রিফিংয়ে বলেছিলেন যে আমাদের যে মিয়ানমার সীমান্ত সেটি রাষ্ট্র বহির্ভূত সংগঠনের দখলে চলে গেছে। তাহলে আমি রাষ্ট্র বহির্ভূত সংগঠনকে জাতিসংঘ হোক আর মার্কিন যুক্তরাষ্ট্র হোক, তাদের সহযোগিতায়, তাদের উস্কানিতে কেন সহযোগিতা করছি? আমি যদি একটি রাষ্ট্র হয়ে থাকি, মেরুদণ্ড সম্পন্ন রাষ্ট্র হয়ে থাকি, ছিলাম, মেরুদণ্ড সম্পন্ন রাষ্ট্র আমরা ছিলাম, কিন্তু এর মধ্যে আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে। বিগত সরকারটির পতন হয়ে বিগত সরকার প্রধান শেখ হাসিনা যা যা বলেছিলেন আজকে তাই ঘটছে। আরাকান আর্মির সহযোগিতার ব্যাপারে জনতা সরকার অভিযোগ দিয়েছে। আমরা আসলে কোন দিকে যাচ্ছি? সার্বিক বিচারে যে আলামত দৃশ্যমান হচ্ছে তাতে আমি এটি স্পষ্ট
যে সেনাবাহিনীও আমাদের এই দেশটাকে বাঁচালো না বা বাঁচাতে পারলো না, বা যে কোনোভাবে একটা গভীর ষড়যন্ত্রের ভেতরে ঢুকে আছে। এর থেকে উত্তরণের একমাত্র উপায় বাংলাদেশের 18 কোটি জনগণের ফুঁসে ওঠা। এই জনগণকে নিয়ে ফুঁসে উঠবে কে? আমি তো এই মুহূর্তে কোনো রাজনৈতিক শক্তিও দেখি না। আওয়ামী লীগ নেই হয়ে গেছে, বিএনপি, জামাত তারাও চুপচাপ। তারা কেবলমাত্র কথা বলা শুরু করেছে যে এই যে করিডোর, মানবিক করিডোর নামে যে করিডোর, গতকালকে তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বক্তব্যে বলেছেন যে নির্বাচিত সংসদই এটার সিদ্ধান্ত নেবে করিডোর দেওয়া হবে কি হবে না। আপনি যখন এ কথা বলছেন তখন তো করিডোরের হয়তো সিগনেচারও হয়ে গেছে। আপনি পারেন, আপনি যেহেতু বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, আপনি পারেন বাংলাদেশকে এই অবস্থা থেকে রক্ষা করতে। আপনি দেশে আসুন, দেশে এসে বাংলাদেশের মানুষকে ডাক দিন। প্রয়োজনে যে আওয়ামী লীগ চলে গেছে তাকেও সাথে নিন। ধরে নিলাম গত 17 বছর আপনাদের উপরে অত্যাচার করেছে, ভুলে যান, দেশের স্বার্থে ভুলে যান, তাকেও সাথে নিয়ে এই কঠিন বিপদ থেকে দেশকে উদ্ধার করুন, করে প্রয়োজনে ক্ষমতায় যান। কিন্তু আজকে যে আপনি ক্ষমতায় যাওয়ার হিসেব করছেন, সেই ক্ষমতায় কিন্তু যেতে পারবেন না। আসলে কি বাংলাদেশ অক্ষত থাকবে? অক্ষত যদি না থাকে তাহলে আপনি কোন বাংলাদেশের ক্ষমতায় যাবেন? এই জন্য রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য একান্ত প্রয়োজন এই মুহূর্তে। সেনাবাহিনী রক্ষা করতে পারল না দেশ, যদি না পারে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষা করতে হবে। এছাড়া এই মুহূর্তে বিকল্প কোনো উপায় নেই। এখন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।